রাজশাহীর মধ্যে ১২৩ বিঘার বিশাল অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টটি আজকে ঘুরে দেখাবো আপনাদের মাত্র ৬০ টাকা। অবিশ্বাস্য ব্যাপারটি হচ্ছে মাত্র ২০ টাকা থেকে ধরে ১০০ টাকার মধ্যে সবগুলো রাইড পেয়ে যাবেন আপনারা। এই পার্কে আছে বিশাল ফুলের পাহাড় এবং ফুলের সাম্রাজ্য। চলুন ঘুরে দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নাটোরে এসে আমরা কিন্তু একটুও ঘোরাঘুরি বন্ধ করিনি, প্রতিদিনই প্রায় কোথাও না কোথাও ঘুরতে গিয়েছি। তো আজকে যাব বিশাল বড় একটি পার্কের মধ্যে, সেটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক, সেটা লালপুরে অবস্থিত। বাংলাদেশের মধ্যে বিশাল বড় বড় অ্যামিউজমেন্ট পার্কটির মধ্যে একটি হচ্ছে এই গ্রিন ভ্যালি পার্ক। এই পার্কটি নাটোরের লালপুর উপজেলার মধ্যেই অবস্থিত। পার্ক সম্পর্কে আরো ডিটেইলস জানতে হলে চলুন আগে পার্কে পৌঁছে নিই। চলে এসেছি আমরা গ্রিন ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে। নাটোর থেকে লালপুর যেতে আমাদের প্রায় ১.৫ থেকে ২ ঘন্টার মতো লেগেছিল। পার্কের মধ্যে ঢুকলে কিন্তু এর বিশাল প্রবেশদ্বার দেখে বোঝা যায় এটা যে কত বড় একটি পার্ক। প্রায় ১২৩ বিঘা জমির মধ্যে তৈরি করা হয়েছে এই পার্কটি এবং এর একটি বিশাল বড় পুকুর আছে, আর সেটাই দেখবো আমরা কিছুক্ষণ পরে। এই পার্কটিতে ঢুকতে হলে আপনাদের এন্ট্রি ফি লাগবে মাত্র ৬০ টাকা। ভিতরে কিছু কিছু রাইড আছে যা খুবই স্বল্প মূল্যে পাওয়া যায়, তা আপনারা ভিতর থেকে কিনে নিতে পারবেন। পার্কের ভিতরে ঢুকতেই প্রথমে ডাইরেকশন বোর্ড পড়ে, এই বোর্ড দেখে আপনারা বুঝতে পারবেন কোন দিকে কি আছে। পার্কের ভিতর ঢুকতেই এর বিশাল সাজসজ্জা দেখে কিন্তু মন একদম ভরে যাবে আপনাদের। এ যেন পার্ক নয়, বিশাল এক গাছের সাম্রাজ্য। পার্কের ভিতরে অনেকগুলো এরকমই রাস্তা আছে, আপনারা যেই রাস্তা খুশি ওই রাস্তা ধরে কিন্তু আপনাদের ঘোরাঘুরি শুরু করতে পারেন। যেহেতু পৃথিবীটা গোল, যেদিক দিয়ে যান না কেন হাঁটতে হাঁটতে কিন্তু আবার একই জায়গাতে পৌঁছে যাবেন। যতই পার্কের ভিতরে হাঁটছিলাম ততই কিন্তু গাছ দেখে আমি তো একদম মুগ্ধ। যেহেতু আমি একজন গাছপ্রেমী মানুষ, সেহেতু গাছ দেখলেই আমার ভালো লাগে। আর এখানে পাতাবাহার, ফুলের গাছ, ফলের গাছ, সব ধরনেরই গাছ ছিল। তবে সব থেকে বেশি আমি অবাক হয়েছি এই আম গাছগুলো দেখে। দেখুন, এর মধ্যে কোনো পাতা ছিল না, তবে আম ছিল ভরপুর। এইরকম গাছ আমি কোথাও দেখিনি যে গাছে পাতা নেই তবে ফল আছে। প্রতিটি গাছের ঠালার আগাগুলো কাটিং করা ছিল এবং একটি পলি দিয়ে মোড়ানো ছিল। জানি না এটা কেন করা হয়েছে, তবে দেখতে খুব ইউনিক লাগছিল। সামনে একটু হাঁটতেই বিশাল বড় একটি পুকুর দেখা যাচ্ছে, আর এই পুকুরে কিন্তু স্পিড বোর্ডের রাইড চলে। আমরা যখন গিয়েছিলাম তখন রাইড বন্ধ ছিল, কারণ পুকুরটির মধ্যে কাজ চলছিল তাই। এইখানে ঘোরার মতো, বসার মতো এবং দেখার মতো অনেক কিছুই ছিল। এত কিছু একবার দেখে শেষ করা যাবে আমার তো মনে হয় না। আমরা যখন লালপুরে গিয়েছিলাম তখন কিন্তু ওইখানে প্রচুর পরিমাণে গরম ছিল, আর এত গরমে আমরা গিয়ে একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমরা সবাই জানি রাজশাহী খুবই উষ্ণ অঞ্চল এবং ওই টাইমটায় কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল। রাজশাহীর লালপুর অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আম উৎপাদন হয়ে থাকে এবং এখানকার মাটি খুবই উর্বর, যা মিষ্টি আমের ফলনকে আরো বাড়িয়ে দেয়। আমের কথা বলতে বলতে এইদিকে ব্রিজে উঠে গিয়েছি। এই পার্কের সবচেয়ে সুন্দর নিদর্শনগুলোর মধ্যে একটি হচ্ছে এই ব্রিজটি। ব্রিজ পার হয়ে এদিকে আসলে আপনারা দেখতে পাবেন বিশাল বড় বড় আমের গাছ, এবং গাছের মধ্যে আমগুলো কিন্তু বিশাল বড় বড় ছিল, মাশাআল্লাহ। এই দিকটায় প্রায় অনেকগুলো রাইডই ছিল, তার মধ্যে একটি হচ্ছে মিরর মেজ, যার টিকিট মূল্য 20 টাকা থেকে 50 টাকার মধ্যে ছিল।
মিরর মেজ পার হয়ে আসলে সামনে দেখতে পাবেন আপনারা এই ভুতুড়া রাইডটি, যা বাচ্চাদের জন্য ছিল। এই টিকিট হয়তো 50 টাকা থেকে 100 টাকার মধ্যে ছিল, আমি সম্পূর্ণ জানি না, আপনারা যারা আসবেন অবশ্যই জেনে নেবেন। আর ওনাদের প্রতিটি রাইডের সামনে কিন্তু বোর্ড ঝুলানো আছে টিকিট কত টাকা করে, তা ওইখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। দেখুন এই পার্কের মধ্যে ছোট ছোট এই পাহাড়গুলো দেখে আমি তো খুব অবাক হচ্ছিলাম যে কোনো পার্কের মধ্যে আবার এইরকম পাহাড় হতে পারে নাকি। সবাই উঠছিল তাই আমি একটু উঠে দেখলাম, তবে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, কারণ প্রচুর পরিমাণে গরম থাকায় ঘোরাঘুরি ভালো লাগছিল না তেমন একটা। তবে এত সুন্দর জায়গায় এসে ঘুরবো না সেটা কি আর হয়, গরম তো প্রতিদিনই থাকবে, তবে ঘোরা তো প্রতিদিনই হবে না। কিছুক্ষণ পরপরই আমরা এই রকম ডাইরেকশন বোর্ড দেখতে পাচ্ছিলাম, যা ট্যুরিস্টদের জন্য খুবই হেল্পফুল ছিল। হাঁটতে হাঁটতে এইদিকে আমরা বড় একটি রেস্টুরেন্টের কাছে চলে এসেছি। পুরোটাই কিন্তু কাঠ দিয়ে ডেকোরেশন করা ছিল এবং ভিতরে ডেকোরেশনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আপনারা যারা খাওয়া দাওয়া করতে চান তারা কিন্তু এর ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখন যে ডাইনোসরের মুখটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা রাস্তা বলতে পারেন অথবা গুহাও বলতে পারেন। এর অপোজিটেই কিন্তু আছে ফুলের রাজ্য, ওইখান থেকে কিন্তু আমরা বের হব যখন আমরা ফুলের রাজ্যে যাব, তা আপনারা দেখতেই পাবেন। রেস্টুরেন্টের ঠিক পাশে কিন্তু ছিল কিছু বাচ্চাদের রাইড, আর প্রচন্ড পরিমাণে গরম থাকায় কিন্তু আমাদের বাচ্চারা উঠতে পারেনি, আর তখন একটু ভিড় কম ছিল যেহেতু দুপুর টাইম ছিল। আমরা যখন ঢাকায় ছিলাম আমাদের ইচ্ছে ছিল আমরা অবশ্যই লালপুর যাব এবং ওইখানে গিয়ে কিছু রাইড আছে ওগুলোতে চড়বো, বাট এখানে আসার পর এত পরিমাণ গরম ছিল যে ঢাকার তুলনায় বেশি গরম লাগছিল, যার কারণে এখানে এসে আমরা শুধু পায়ে হেঁটেই পুরোটা পার্ক ঘুরেছিলাম, কোনো রাইডে তেমন ওঠা হয়নি, শুধু একটা রাইডে উঠেছিলাম, সেটা হচ্ছে ফুলের রাজ্য, যা একটু পরেই আমরা যাব, দেখতে পাবেন ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকলে। বিশাল বড় জায়গা জুড়ে বানানো এই পার্কটিকে কিন্তু অ্যামিউজমেন্ট পার্ক অথবা রিসোর্টও বলা যায়। তো এত বড় পার্কটা আমরা পুরোপুরি ঘুরে দেখতে পারিনি যেহেতু প্রচুর পরিমাণে গরম ছিল, আর বাচ্চাদেরকে নিয়ে ঘোরাটা খুবই টাফ হয়ে গিয়েছিল, বাচ্চারা খুব কষ্ট পাচ্ছিল গরমে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু ফুলের রাজ্যে চলে এসেছি। তো এখানে আমরা চলে গিয়েছিলাম ফুলের রাজ্যে, আর এখানকার টিকিট ছিল মাত্র 20 টাকা করে। আপনারা যারা এই পার্কে আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই ফুলের রাজ্যে যাওয়ার জন্য, অর্থাৎ ফ্লাওয়ার ভ্যালি। এখানে না গেলে কিন্তু বড় একটা মিস হয়ে যাবে আপনাদের। আর এখানে এত ফুলের গাছ, এত ফুলের কালেকশন ছিল, দেখে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম। আপনার চোখের সামনে যখন বাস্তবে এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকবে, শত শত ফুল, তখন কিন্তু আপনার মাথা হ্যাং হয়ে যাবে যে কোন ফুলটা রেখে কোনটা দেখব। ঠিক আমাদেরও এইরকম হয়েছিল। আর এই ফুলের রাজ্যটা কিন্তু অনেক বড় ছিল, আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং এবং ইউনিক জিনিস হচ্ছে এই ফুলের পাহাড়টা। যখন আপনারা শীতকালে আসবেন এর মধ্যে সব ফুল ফুটে থাকবে, দেখলে কিন্তু খুবই খুবই ভালো লাগবে। যেহেতু আমরা গরমে গিয়েছিলাম সেহেতু গরমের ফুলগুলো কিন্তু বেশি ছিল, শীতের ফুলগুলো খুব কম ছিল। শীতের তুলনায় গরমকালে কিন্তু পাহাড়ের যে ফুলগুলো ওগুলো একটু কম ছিল। তো শীতকালে আপনারা যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই, এতে করে ঘুরেও মজা পাবেন, পুরোটা পার্ক ঘুরতে পারবেন এবং অনেক অনেক ফুলের কালেকশনও দেখতে পাবেন। তবে আমরা কিন্তু গরমে যাওয়ার কারণে অনেক অনেক পরিমাণে আম দেখতে পেয়ে, এই পার্কে অনেক আম গাছ ছিল, তো চোখের সামনে এত আম ঝুলে থাকতে দেখেছি যা অনেক ভালো লেগেছে আমাদের কাছে। আসলে এই ফুলগুলোর যে কি নাম তা আমি পড়িনি, এখানে হয়তো একটা বোর্ড ঝুলানো ছিল, নামটা দেওয়া ছিল, তো খেয়াল করিনি। আসলে আমার কোলে তখন আশফিয়া ছিল, তো অনেক কিছুই আমি মিস আউট করে ফেলেছি, অনেকগুলো ফুল কাছে থেকে দেখতে পারিনি বা ওইগুলো শট নিতে পারিনি, তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই বেগুনি ফুলগুলো কিন্তু একদম প্লাস্টিকের মতো লাগছিল, তবে এটা রিয়েল ছিল, কিন্তু দেখতে খুবই ইউনিক ছিল। আর প্রথমবার দেখেছিলাম এই ফুলটি, তো খুব ভালো লেগেছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু নাম দিয়েছে ফ্লাওয়ার ভ্যালি, সেহেতু ফুল দেখতে পাবো অনেকটাই বুঝি।
এত শত শত ফুলের মাঝে কিন্তু তাদের বিভিন্ন স্থাপনা দিয়ে এই ফুলের রাজ্যটা সাজিয়েছে, যা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এবং এইদিকে ছিল একটা ঝর্ণা, যা আমাদের গরমকে কাটিয়ে একদম মুডকে রিফ্রেশিং করে দেয়। হালকা একটু রিফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম পাহাড়ের দিকে। তো পাহাড় আমি পুরোটা উঠিনি, পাহাড় যেহেতু অনেক উঁচু ছিল আর প্রচুর পরিমাণে গরম থাকায় আমি আর সাহস করিনি আশফিয়াকে নিয়ে উপরে উঠার। অতিরিক্ত গরম থাকায় আমরা পাহাড়ে বেশি কেউ উঠিনি, আমার বোন উঠেছিল। তো ও কিছু শট নিয়ে নিয়েছিল আমার ভিডিওর জন্য, যেন আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো ওই দিকটায় দেখতে পেয়েছেন যে একটা পৃথিবী দেখা যাচ্ছে, অর্থাৎ নাগরদোলা বলে বা কি বলে। পাহাড়ের উপর দিকটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল এবং চারপাশে পুরোটা পরিবেশ দেখা যাচ্ছিল কোথায় কি আছে। আর এই দিকে যাচ্ছিল একটি বুলেট ট্রেন, আমরা ফুলের রাজ্যের মধ্যে বসে থেকে দেখতে পাচ্ছিলাম এই বুলেট ট্রেনটি যাচ্ছিল। ফুলের রাজ্যটাও অনেক বড় ছিল, পুরোটা ঘুরে দেখতে পারিনি। আমরা একটু রেস্ট নিয়ে তারপরে এই গুহা দিয়ে এখন বের হয়ে যাব সেই রেস্টুরেন্টের সামনে, যেখানে আমরা প্রথমে ছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। পুরোটা পার্ক গাছ দিয়ে ডেকোরেশন করা হয়েছিল, গাছকে বিভিন্ন আকার আকৃতি দেওয়া হয়েছে পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য। মোটামুটি ঘোরাঘুরি শেষ করে আমরা যখন ভাবলাম যে পার্ক থেকে বের হয়ে যাব, তখনই ঠিক হাতের বাম পাশে দেখতে পেলাম এই ড্রিম ফরেস্ট। আর এটা দেখে খুবই ইচ্ছে ছিল এটার ভিতরে যাওয়ার। আমাদের সাথে আমাদের বড় যারা ছিল তারা কিন্তু পার্কের থেকে বের হয়ে গিয়েছিল। তো আমাদের ইচ্ছে থাকার পরেও আমরা এই ড্রিম ফরেস্টে যেতে পারিনি, যেহেতু ওনারা বাইরে চলে গিয়েছিল, আমাদের জন্য অপেক্ষা করছিল। আর গরমের মধ্যে কেউ চাচ্ছিল না আর একটু অপেক্ষা করতে, বাসায় চলে যেতে চেয়েছিল। ইচ্ছেটা অপূর্ণ রয়ে গেল। তো ইনশাল্লাহ আল্লাহ যদি কখন আবার রাজশাহী নিয়ে যায়, অবশ্যই লালপুর যাব এবং এই পার্কটি আবার নতুন করে ঘুরে আসব। এবং এই ড্রিম ফরেস্টের মধ্যে কি আছে তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আমার মতো কার কার এই ড্রিম ফরেস্টে যাওয়ার ইচ্ছে হচ্ছে জানাবেন, এবং কারা কারা লালপুরের এই গ্রিন ভ্যালি পার্কে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো পার্কের থেকে বের হওয়ার আগে কিছু দোকান দেখতে পেয়েছিলাম এইখানে। তো এখানে তেমন ইন্টারেস্টিং কোনো কিছু ছিল না কেনাকাটার, সবকিছু নর্মাল জিনিস। তো বের হওয়ার সময় আশফি আইসক্রিম খেতে চাচ্ছিল, তো এই দোকান থেকে আমি আইসক্রিম কিনে নিচ্ছিলাম আর সবাই বের হয়ে আমার জন্য অপেক্ষা করছিল। খালার বাসা থেকে লালপুর যেতে হলে কিন্তু 3 বার করে রেলের রাস্তা পড়ে। তো এর মধ্যে একটি দেখুন ওই দিকে একটা রেলের রাস্তা দেখা যাচ্ছে। আর লালপুর বলতে জায়গাটা খুব সুন্দর, শুধু লালপুর না, রাজশাহী জেলাটাই কিন্তু খুবই সুন্দর। একটা মজার কথা শেয়ার করি, প্রথমে রাস্তাটা সম্পর্কে বলি। আমরা আসার সময় দেখতে পাই এই পুরোটা রাস্তা জুড়েই কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা লাগানো ছিল, আর আর্জেন্টিনার পতাকাই বেশি ছিল। আর এইদিকে আসতে হলেও কিন্তু আপনাকে অটো অথবা ভ্যান গাড়িতে করে আসতে হবে। তো ভ্যান গাড়ি ঘটনাটা আপনাকে পরে বলি। লালপুর থেকে আসার সময় ভাইয়া আমাদেরকে মাঝপথে নামিয়ে এখানে সিঙ্গারা খাওয়াচ্ছিল এবং চা। এখানকার চা নাকি অনেক মজা, আর এই চাটা আমরা খাচ্ছিলাম তমালতলায়। ভাইয়া আমাদেরকে বলছিল যে কে কে চা খেতে চাও, এই তমালতলার চা কিন্তু খুবই মজা। তো আমরা বলেছিলাম আমরা সবাই খেতে চাই। তো আমাদের সবাইকে রনি ভাইয়া এখানে ছোট্ট একটা ট্রিট দিয়ে দেয়, যা খুবই ভালো লেগেছিল। আর এটা কিন্তু স্মৃতির মধ্যে সবসময় থাকবে স্মরণীয় হয়ে। চা এবং সিঙ্গারা দুটোই কিন্তু খুব মজা ছিল। আর এখানে একটা কথা বলি, আমার মা চেয়েছিল যে লালপুর যাওয়ার সময় আমরা ভ্যান গাড়িতে করে যাব। তো প্রচুর পরিমাণে গরম থাকার কারণে আমাদেরকে রনি ভাইয়া বললো যে না, ভ্যান গাড়িতে যাওয়া যাবে না, অটোতে যেতে হবে। তো ভাইয়া অটো ঠিক করেছিল আর আমরা অটোতে করে চলে গিয়েছিলাম সবাই। তো আজকের জন্য এখানে লালপুরের ব্লগটি শেষ করতে হবে। নেক্সট আপনাদের সাথে নাটোরের উত্তরা গণভবনের ব্লগটিতে দেখা হবে। আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আমাদের জন্য।